মানুষ তেল পাচ্ছে না, আমরা তেল খাওয়াচ্ছি। এদিকে আবার জেট ইঞ্জিন চলছে। ভিতরের অংশ হচ্ছে এইটা, ব্রিজের একদম তলানিতে নিচে পিছনে থাকে হচ্ছে এইটা। আমরা এখন আছি রুয়েটে, এর চ্যাপেল। আর এটা হচ্ছে রুয়েটের বিখ্যাত হিট ইঞ্জিন ল্যাব। আরে ভাই সমস্যা, এখানে আছে জেট ইঞ্জিন, রেফ্রিজারেশন সাইকেল, সিআই ইঞ্জিন। এখানে হিট নিয়ে খেলাধুলা করে ফিউচার ইঞ্জিনিয়াররা। আজকে আমরা এক্সপ্লোর করার চেষ্টা করব এই ল্যাবটা, দেখার চেষ্টা করব এখানে ঠিক কি কি হয়। ভেতরে ঢোকার পর প্রথমেই এখানে দেখতে পাচ্ছি একটা এক্সপেরিমেন্ট চলছে। জিজ্ঞেস করি, পুয়াত কি এক্সপেরিমেন্ট করছো? এটা এবং হচ্ছে কুয়েলের অ্যানিলিন পয়েন্ট বের করা। অ্যানিলিন পয়েন্ট। অ্যানিলিন পয়েন্ট জিনিসটা কি? অ্যানিলিন পয়েন্ট হচ্ছে যে টেম্পারেচারে মিনিমাম টেম্পারেচার অ্যানিলিন এবং আমার যে হাইড্রোকার্বন ফুয়েলটা আছে এই ফুয়েলটা কমপ্লিটলি মিক্স হয়ে যাবে, ওই পয়েন্টটা হচ্ছে অ্যানিলিন পয়েন্ট। আচ্ছা, বুঝতে পারলাম। এখন এটা প্রসিডিউর কি? নিচে কি আগুন হচ্ছে এখানে একটা ফুয়েল দেওয়া হয়েছে এবং হ্যাঁ। অ্যানিলিন দেওয়া হয়েছে, তারপর এখান থেকে হিট দেওয়া হচ্ছে, হিট দিয়ে আমরা জাস্ট মিক্স করতেছি এবং এখানে হচ্ছে আমার যেই থার্মোমিটার আছে থার্মোমিটার নিয়ে এখানে আমি টেম্পারেচার রেকর্ড করতেছি। আচ্ছা, যে পয়েন্টে মিক্স হয়ে যাবে আমরা ওই ডাটাটা নিব এবং আবার হিট অফ করে দিয়ে আবার প্রিভিয়াস অবস্থায় যখন চলে আসবে আমরা ফাইনাল টেম্পারেচার নিব। হিট দেওয়ার পরে এই দুটো মিক্স হয়ে যাবে পুরো। একদম। ওই পয়েন্টটা আমাদের দরকার। যে হ্যাঁ ওয়াল মিক্স হয়ে যাবে। এখানে দেখো দুই কালার আছে, একটা হচ্ছে উপরের অংশটা হচ্ছে ফুয়েল এবং নিচের যে লাল অংশ এটা হচ্ছে আমার অ্যানিলিন। এক সময় এটা মিক্স হয়ে যাবে একটা টেম্পারেচারে গেলে সাথে। অ্যানিলিন পয়েন্টটা বুঝে নেওয়ার পর আমরা মুভ করলাম অন্যদিকে। রিসেন্টলি এখানে একটা অদ্ভুত জিনিস লাগানো হয়েছে যার সম্পর্কে এখন পর্যন্ত আমাদের কারো কোনো ধারণা নেই, এজন্য এটাকেও আমরা ইগনোর করে সামনে আগালাম। তারপর এখানে একটা ফুয়েলের কিছু প্রপার্টি বের করার জন্য এক্সপেরিমেন্ট চলছিল। ওদিকে দেখি বন্ধু আবিদ কিছু একটা শুকছে। সে জ্বালানি বিষয়ে বেশ বিশেষজ্ঞ। আবিদ, এটা তোমার হাতে কি? এটা আমার হাতে মেইনলি জেট ইঞ্জিনের জ্বালানি। আমাদের ইনস্ট্রাক্টর যিনি ছিলেন তিনি বললেন এটা মেইনলি ইন্ডিয়া থেকে আনা হয়েছে 15,000 টাকা পার লিটার উইথ ইম্পোর্টেড কস্ট। সব কিছু মিলিয়ে অকেনির একটা হচ্ছে ভার্সন, এটার সাথে তোমার কেরোসিন মিক্স করতে হয়। এটার সাথে কেরোসিন মিক্স করতে হয়। দিস ইজ লুব্রিক্যান্ট নট। শুধু এটা দিলে চলবে না। না এটা তো লুব্রিক্যান্ট ফুয়েল। ইয়েস ইট ইজ এ লুব্রিক্যান্ট ইঞ্জিন অয়েল। বুঝছি। এটার সাথে কেরোসিন মিক্স করে তারপরে জেট ইঞ্জিনের চালানো হবে। জ্ঞানী আলাপ আলোচনা শুনে চলে গেলাম জেট ইঞ্জিনের কাছে। এবার বন্ধু পরশ সেটাকে ব্রিফ করবে। সো আজকে এটা যেটা আছে সেটা হচ্ছে জেট ইঞ্জিন, এবং এটা হচ্ছে অটোমেটিক ম্যানুয়াল মানে সফটওয়্যার সিস্টেমের মাধ্যমে কন্ট্রোল করা হয় থেকে সম্পূর্ণ ইনটেক। আর এখানে টেম্পারেচার কন্ট্রোল ফার্স্টে এটা আছে, অ্যান্ড তারপরে এটার পরে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ব্লু আর বেসিক্যালি হচ্ছে অয়েল আর পাতলা কম্বাস্টর শুতে পায়। এর ভিতরে ফার্স্টে যে প্রথমে মোটরটা দেখা যাচ্ছে কালো জিনিস সেটা হচ্ছে স্টার্টারের পরে আমরা ব্লেড দেখতে পাচ্ছি টারবাইনের। এরপরে ওটা টেম্পারেচার মেনটেন করার পরে ওটা কম্বাস্টর হচ্ছে পারে তারপরে বের হয়েছে। আর এরপরে বিভিন্ন আরও কিছু সেন্সর আছে যেগুলো হচ্ছে এগুলার যে আসে বাকি যে সকল কন্ট্রোলিং সিস্টেমগুলো আছে, যেমন এগুলার আরপিএম কত হবে বা কতটুকু ফুয়েল কী পরিমাণে যাচ্ছে, এখন কত টেম্পারেচার লাগবে, এগুলা সব কিছু কন্ট্রোল করা হয় অ্যাম্প্লিফায়ারের মাধ্যমে। তার দিয়ে এই যে সিগন্যালগুলো এখান থেকে অ্যাম্প্লিফায়ার আসছে, এখান থেকে কম্পিউটার এটা কন্ট্রোল করা হয়। এছাড়া এখানে যে কাছে সেটা হচ্ছে ইমার্জেন্সি স্টপ বাটন, যে কোনো মুহূর্তে কোনো ধরনের দুর্ঘটনার মনে হলে সেটার সাথে সাথে এটা চাপ দিয়ে অফ করে দেওয়া যায়। এছাড়াও কম্পিউটারে অফ করা যায়, তবে এটা একটু সমস্যার ব্যাপার। সাধারণত এটা স্টার্টারের সময় 0% ইনলেট থ্রটেলে যখন থাকে তখন 34 থেকে 38,000 আরপিএমে ঘুরে এবং সর্বোচ্চ এটা 1 লাখ প্লাস আরপিএমে যেতে পারে। আচ্ছা, এটা ফুয়েল দেখলাম এখানে একটা। এটা বেসিক্যালি লুব্রিক্যান্ট, যেটা ফুয়েলের সাথে মিশে ইউজ করা হয়। এটা একই সাথে ওখানে যে ফুয়েল ট্যাঙ্ক আছে ফুয়েল ট্যাঙ্ক থেকে মানে ফুয়েলের সাথে এটা মিক্সচার করে দেওয়া হয়। ফুয়েলটা ওখানে চলে যায়, এই হচ্ছে এই যে ফুয়েলের লাইনটা, এটা ওখানে যে কম্বাস্টর করা লুব্রিক্যান্ট ওখানকার যেগুলা বুলমন বা এই সকল যেখানে ঘর্ষণ হইতে পারে এই সকল জায়গায় ফ্রিকশন কমানোর জন্য ওই লুব্রিক্যান্টগুলো জায়গায় কাজ করে। ধন্যবাদ পরশকে। এই জ্বালানি সংকটের জন্য জেট ইঞ্জিনটা চালানো সম্ভব হচ্ছে না। এটাই ছিল এক জ্বালানি, এটার দাম হচ্ছে 15,000 টাকা। তবে আপনাদের দেখানোর জন্য আমরা চলে যাচ্ছি 1 সপ্তাহ পেছনে। পুরো ইঞ্জিনটাকে কন্ট্রোল করা হয় একটা সফটওয়্যার সিস্টেমের মাধ্যমে, যেটা এই পিসিতে ইনস্টল আছে। ইঞ্জিনটা চালানোর জন্য জাস্ট এখান থেকে কমান্ড দিতে হবে, আর কমান্ড দেওয়ার পরেই মারাত্মক শব্দের সাথে চালু হবে ইঞ্জিনটা। আমি কিছুক্ষণ শব্দটা আপনাদের শোনানোর চেষ্টা করব। হয়তো আওয়াজ শুনেই বুঝতে পারছেন এটা কোন লেভেলের জিনিস। আর এটা চলার সময় এর ধারে কাছেও যাওয়া যাবে না, কারণ এর তাপমাত্রা কয়েকশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায়। এরপর জেট ইঞ্জিন থেকে দৌড়ে দৌড়ে চলে গেলাম বন্ধু বিজয়ের কাছে। বিজয়, এই জিনিসটা কি? আচ্ছা, এটা হচ্ছে একটা রেফ্রিজারেশন সাইকেল। আচ্ছা, একটু ব্রিফ করতে পারবো আমাদের? হ্যাঁ অবশ্যই শিওর। আচ্ছা, তো আজকে হচ্ছে আমাদের স্টাডি ছিল এটা রেফ্রিজারেশন সাইকেল। তো আমি হচ্ছে এখন রেফ্রিজারেশন সাইকেলের যে
মানে প্রসেসটা আছে সেটা হচ্ছে আমরা ব্যাখ্যা করবো। তো রেফ্রিজারেশন সাইকেল আসলে বুঝতে হলে আমাদের 4টা মেন কম্পোনেন্টকে হচ্ছে জানতে হবে। এটা হচ্ছে প্রথম হচ্ছে কম্প্রেসর, এটা হচ্ছে কম্প্রেসর। এরপর আছে হচ্ছে আমাদের এখানে ইভ্যাপোরেটর, তারপর আছে হচ্ছে আমাদের কনডেন্সার, এবং এইখানে আছে হচ্ছে আমাদের এক্সপানশন বাল্ব। এই যে এটা হচ্ছে এক্সপানশন বাল্ব। তো আমরা যদি শুরু থেকে শুরু করি, আমাদের প্রথমে এটা হচ্ছে এই যে একটা রেফ্রিজারেশন সাইকেল আছে, এই সাইকেলের একটা মেইন সাবস্টেন্স আছে, যে সাবস্টেন্স আছে ফ্রিয়ন, যেটা হচ্ছে রেফ্রিজারেন্ট বলে। এটা হচ্ছে রেফ্রিজারেন্ট 134A। তো এই রেফ্রিজারেন্ট প্রথমে হচ্ছে আমাদের এই কম্প্রেসরের মধ্যে থাকে। তো এই কম্প্রেসর থেকে রেফ্রিজারেন্ট প্রথমে আমাদের এই যে লাল যে আমরা পাইপটা দেখতে পাচ্ছি, এই লাল পাইপের মাধ্যমে হচ্ছে আমাদের কনডেন্সারে যায়। তো কনডেন্সারের কাজ কি? কনডেন্স করা। এখানে হইতেছে আমাদের যেই সাবস্টেন্সটা আছে, এই সাবস্টেন্সটা হচ্ছে কম্প্রেসরের কারণে কম্প্রেসড হয়ে প্রেশার অনেক হাই হয়ে যায়। তো এই হাই প্রেশারেরটা আস্তে আস্তে যখন হচ্ছে, এবং হাই প্রেশার যেহেতু হয়, প্রেশারের সাথে আমরা জানি টেম্পারেচারের একটা সম্পর্ক আছে, প্রেশার বাড়লে টেম্পারেচারও বাড়ে, তো টেম্পারেচারও বেশি দিকে। তো এই জন্য এই লাল তৈরি মানদণ্ডে যখন সেটা কনডেন্সারে যায়, যেটি কনডেন্সর এটা অ্যাকচুয়ালি কী করবে? কনডেন্স করবে। তো এটা হচ্ছে আমাদের যে সাবস্টেন্সটা আছে, এটা হচ্ছে ভ্যাপর অবস্থা থেকে কনডেন্স হয়ে লিকুইডে পরিণত হয়, এবং লিকুইড কিছু পরিমাণ হচ্ছে টেম্পারেচারও হ্রাস পায়। দেন এই কনডেন্সর মানে এই ইউনামিক যে পাইপটা দেখতে পাচ্ছি, এইখান থেকে হচ্ছে আমাদের যে লিকুইডটা আছে, এই লিকুইডটা এদিক দিয়ে পাস করে হচ্ছে এক্সপানশন বাল্বে আসে। তো এক্সপানশন বাল্বের কাজই হচ্ছে যে এক্সপান্ড করা, ঠিক আছে? এক্সপান্ড করা। তো এটা এক্সপান্ড করে কি করে? এখানে কনডেন্স হয়ে যে আমাদের লিকুইডটা আছে, এই লিকুইডটা এইখানে এসে ভ্যাপরে কনভার্ট হয়, মানে হচ্ছে সেকেন্ড প্রেশার এক্সপান্ড করে, প্রেশার লো হয়ে যায়। আমাদের এই যে প্রেশার লো হয়ে গেলে টেম্পারেচারও লো হয়ে যায়। ও ইভ্যাপোরেটরে আমরা এই টেম্পারেচারের লোয়ের যে ব্যাপারটা আছে, এটা আমরা দেখতে পারি। আর ইভ্যাপোরেটর যে আছে, এই ইভ্যাপোরেটরই কিন্তু হচ্ছে আমাদের ফ্রিজের ইন্টারনাল সিস্টেম, ইন্টারনাল যে ভিতরের অংশ আছে, সেখানে কিন্তু হচ্ছে এই ইভ্যাপোরেটরটা আসলে থাকে। তো এরপরে আমাদের এই যে সাবস্টেন্সটা আছে ফ্রিয়ন গ্যাস, এই ফ্রিয়ন গ্যাসটা হচ্ছে ইভ্যাপোরেটরের মাধ্যমে এই যে ব্লু যে পাইপটা আছে, এই পাইপের মধ্য দিয়ে যে হচ্ছে পরে আবার হচ্ছে কম্প্রেসরে পৌঁছায়। তো এই ইভ্যাপোরেটর যখন হচ্ছে এক্সপানশন বাল্ব দিয়ে সাবস্টেন্সটা আসে, তখন কিন্তু এটা হচ্ছে আমাদের লিকুইড থেকে ভ্যাপরে কনভার্ট হয়, এবং 1-2% মতো হচ্ছে লিকুইড থাকে, যেটা আসলে ওরকম ম্যাটার করে না। তারপর এটা আবার ভ্যাপর হয়, ভ্যাপর হওয়ার পরে তো হচ্ছে কম্প্রেসরে যায়। এটা এই যেহেতু এটা ভ্যাপর, তো ভ্যাপরকে তো ইজিলি কম্প্রেস করা যায়, এটা তো লিকুইড হিসেবে আসতো, তাই এই সিস্টেমটাকে কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট হইতে। এইভাবে আর কি এই জিনিসটা কাজ করে। এভাবে কন্টিনিউয়াস দেখতেছে ফ্রিয়ন গ্যাসটা তুলতেছে, আর হচ্ছে আমাদের যে রেফ্রিজারেশন প্রসেসটা আছে, এই জিনিসটা ঘটতেছে। আমরা যদি একদম সহজ ভাষায় বলি, এটা তো মানে একটা ফ্রিজের ভিতরে টোটাল কাহিনী চলে। ফ্রিজের ভিতরে কাহিনী ঘটে। ফ্রিজের ভিতরের অংশ হচ্ছে এইটা, ফ্রিজের একদম তলা নিচে পিছনে থাকে হচ্ছে এইটা, আর এটা হচ্ছে থাকে হচ্ছে একদম পিছনের সাইজের যে বডিটা আছে, বডিটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে হচ্ছে হলুদ কালারের ফোমের মধ্যে পেঁচানো থাকে বা একটা পাইপ। এটাই হচ্ছে আমাদের এই যে এইটা, এই কনডেন্সারটা। তো এটাই হচ্ছে ওভারঅল প্রসেস। তোমার কি মনে হয় না তুমি বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট ইন দিস ল্যাবে ক্লাস করছো? হ্যাঁ, অবশ্যই। আর বেটার হচ্ছে হিট ইঞ্জিন যে ল্যাবটা আমরা এখন বর্তমানে অবস্থান করতেছি, এটা আমার কাছে মনে হয় যে মানে যতগুলো ইউনিভার্সিটি আছে, এর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট একটা ইউনিভার্সিটি ল্যাবের মধ্যে আসলে আমি কাজ করতেছি। আর এখানে হচ্ছে মোটামুটি আকারের, মোটামুটি না, আমার কাছে মনে হয় যে সব কিছু এখানে অ্যাভেলেবেল। এখানে রেফ্রিজারেশন সাইকেল থেকে শুরু করে থার্মোডাইনামিক সাইকেলের যা যা কিছু দরকার হয়, সিআই ইঞ্জিন, এসআই ইঞ্জিন থেকে শুরু করে আরও অনেক কিছুর মানে আমাদের পরীক্ষা করার মতো সেটআপ আছে, এবং হচ্ছে কম্পোনেন্টসগুলো আছে। তো এগুলা দেখে আসলে অবশ্যই অস্বীকার করার কোনো সুযোগ নাই যে আমরা বেস্ট একটা মানে ল্যাবের মধ্যে করতেছি না, এটা আসলে। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। বিজয়ের কাছ থেকে রেফ্রিজারেশন সাইকেল সম্পর্কে বিস্তর জ্ঞান লাভের পর চলে গেলাম পাশে রাখা একটা অদ্ভুত যন্ত্রের কাছে। এটা দেখার পরে মনে হলো আমাদের একমাত্র জ্বালানি বিশেষজ্ঞ ভাই এটাকে বর্ণনা করতে পারবে। এখানে মেশিনারিজ দেখা যাচ্ছে, যেমন এটা একটা মডার ইকো দাঁড়িয়েছে, এক্সস বের করে পাইপলাইন দেখা যাচ্ছে, এর ভিতরে আরো বেশ কিছু অ্যাক্সেসরিজ আছে। এটার কাজ কি ভাই? ভিতর কাজ আপাতত তো আমি ঠিক জানি না, ও আচ্ছা, চলছে, শর্ট রিপ্লে। তবে ইনশাল্লাহ জেনে যাবো। এটার কাজ আই গেস তোমার যা ধারণা করেন যে কোন ইন্ডাস্ট্রির ভেতর থেকে এক্সোস বের করার কাজে হয়তো ব্যবহার করা হতে পারে। এটার নাম ক্রস ফ্লো হিট এক্সচেঞ্জার।
আবিদ ভাই এই অদ্ভুত মেশিন বর্ণনা করতে করতে এদিকে শুরু হয়ে গেল আমাদের গ্রুপের এক্সপেরিমেন্ট। আমাদের এক্সপেরিমেন্ট ছিল একটা ডিজেল ইঞ্জিনের পারফরমেন্স টেস্ট করা। এই ইঞ্জিনের শব্দটা আপনারা এই তীব্র জ্বালানি সংকটের মাঝেও আমরা ইঞ্জিনিয়ারিং এর স্বার্থে অনায়াসে ঢেলে দিচ্ছি ডিজেল। তারপর অপেক্ষা করছি কত সেকেন্ডের মধ্যে এই দানব কতটুকু ডিজেল খেয়ে ফেলে, সেগুলো আবার লিপিবদ্ধ করে নিচ্ছি অনায়াসে। জানি না আপনি কি দিয়ে সংজ্ঞায়িত করবেন আমাদের। এখানে আরেকটা ইঞ্জিন দেখতে পাচ্ছি আছে বন্ধু কনকের পাশে। কনক, এই ইঞ্জিনটার নাম কি? আমাদের ইসাই এসআই ইঞ্জিন। এই এক্সপেরিমেন্টের পারপাস কি? তো ফার্স্টে আমরা কি করবো যে ফার্স্টে একটা স্পার্ক প্লাগ আছে, সেটা দিয়ে স্পার্ক করে এটাকে চালু করি। এই ইঞ্জিনটাকে চালু করার পরে আমরা মেজার করবো যে আমাদের সে নির্দিষ্ট সময়ে ততটুকু ইন্ডিকেটরে আমাদের ফিউয়েল লাগছে, এটা আমরা হ্যাঁ, ডিটারমাইন করি। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কতটুকু ফুয়েল ও কনজিউম করছে এটা ডিটারমাইন করে ওর মানে পারফরমেন্সটা টেস্ট করছি আমরা। এখানে আবার কোনো একটা আয়োজন চলছিল। কি এক্সপেরিমেন্ট করছো সোহাগ? বোম ক্যালোরিমিটার। এটার উদ্দেশ্য কি? কোম্পানি এক্সপেরিমেন্টের উদ্দেশ্য কি? কোম্পানি একটা নির্দিষ্ট দেশকে উঠিয়ে মাত্র মানে রুয়েটে এগুলা চলে। আচ্ছা অভিজিৎ, কি এক্সপেরিমেন্ট করলো আজকে? আজকে এক্সপেরিমেন্টটা হচ্ছে আমাদের ডিটারমিনেশন অফ ক্যালোরি অফ ফুয়েল বাই পোস্ট ক্যালোরি। আচ্ছা আমাদের জন্য একটু সহজ ভাষায় বুঝাই দাও কি আপনি কি করলা। আমরা তো জানি ক্যালোরিফিক ভ্যালু হচ্ছে দুটো, একটা হচ্ছে হায়ার ক্যালোরিফিক ভ্যালু আর দ্বিতীয়টা হচ্ছে লোয়ার ক্যালোরিফিক ভ্যালু। তো হায়ারটা আমরা মেজার করি ফুয়েল থেকে কম্বাসনের মাধ্যমে যতটুকু হিট জেনারেট হয় সেটা, প্লাস ওখান থেকে যে স্টিলটা জেনারেট হয় ওই স্টিমের যে হিট ওটা আমরা এক্সট্র্যাক্ট করবো। এটা হচ্ছে আমাদের হায়ার ক্যালোরিফিক। তো এই জন্য আমরা হচ্ছে বোম ক্যালোরিমিটারটা ইউজ করি। এখন ক্যালোরিফিক ভ্যালু জিনিসটা কি এটা একটু বলো আমাদের আগে। ভ্যালু হচ্ছে আমরা পার কিলো ফুয়েল থেকে যে পরিমাণ আমরা হিট পাই সেটা হচ্ছে ক্যালোরি। ও আচ্ছা, এবার একটু বুঝাও কেমনি কি করলা তোমরা, এই জিনিসটা কি আসলে? এটা হচ্ছে আমাদের বোম ক্যালোরিমিটার। তো এটা মেবি এখন খোলা যাবে না, তো আমি মোটামুটি বলার চেষ্টা করছি কীভাবে করতে হবে। এখানে ভিতরে হচ্ছে আমাদের একটা হলো পোর্শন আছে, পোর্শনের মধ্যে আমরা কিছু পরিমাণ পানি রাখি, দেন হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট রাখি। ঠিক ইনস্ট্রুমেন্টের মধ্যে আমরা ফুয়েল রাখি, ফুয়েলটা কম্বাসন একটা এখানে যে আমাদের টেম্পারেচার একটা ইনিশিয়াল টেম্পারেচার থাকে, তো কম্বাসনের পরে একটা ফাইনাল টেম্পারেচার আমরা দেখ। তো টেম্পারেচারের ডিফারেন্সটা বাড়লা, দেন হচ্ছে একটা ইকুয়েশন আমরা ইউজ করি যেটা হচ্ছে বোম ক্যালোরিমিটার ইকুয়েশন। ওটার মাধ্যমে আমরা আমাদের ফুয়েলের যে ক্যালোরিফিক ওয়াটার ক্যালোরিফিক ভ্যালু এটা ইউজ করে আমরা হচ্ছে থিওরিটিক্যাল ক্যালোরিফিক ভ্যালুটা আমরা মেজার করি। এটাই হচ্ছে সংক্ষেপে এক্সপেরিমেন্ট। আচ্ছা ধন্যবাদ তোমাকে। রুয়েটের সামনে পাম্পে ফুয়েলের জন্য মানুষ লাইনে দাঁড়িয়ে আছে কয়েক ঘন্টা ধরে, আর আমরা ল্যাবের মধ্যে ফুয়েল নিয়ে খেলাধুলা করছি। এটাই বাস্তব। অলরেডি ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছে, আর ভিডিওর এই পর্যন্ত এসেও শুধুমাত্র রুয়েটের হিট ইঞ্জিন ল্যাবের ম্যাক্সিমাম জিনিসপত্রই আমি দেখাতে পারিনি। সব কিছু যদি দেখাতে যেতাম তাহলে ভিডিওটা কত বড় হতো ঠিক আমার জানা নেই। আর টোটাল রুয়েটের কথা যদি বলি তাহলে পুরো রুয়েটে এরকম কয়েক ডজন ল্যাবই আছে। সুযোগ পেলে আস্তে আস্তে আরো কয়েকটা দেখানোর চেষ্টা করব। আজকে আমাদের গ্রুপের এক্সপেরিমেন্টটা ছোট ছিল, তাই সুযোগ পেয়েছি, এজন্য বাদবাকিগুলো দেখাতে পেরেছি। আইদুল, কেমন লাগছে তোমার মেকানিক্যাল ল্যাবে? খুবই ভালো লাগছে, আই এম ফিলিং সো গুড। আচ্ছা, শাহিদুল ভাইয়ের মতো আমরা সবাই এরকম উন্নত ল্যাব ফ্যাসিলিটি পেয়ে ফিলিং সো গুড। আসলেই আমরা গর্বিত। তাই ছোটখাটো বাচ্চাদের বলবো দলে দলে ইঞ্জিনিয়ারিং এ আসো, এখানে নিজেকে প্রমাণ করার ভালো একটা সুযোগ থাকে। পদে পদে নিজের লিমিট সম্পর্কে জানতে পারবা, নিজেকে প্রমাণ করে নিজেকে পুশ করে সামনে এগিয়ে যেতে পারবা। আমার মতো এর থেকে স্মার্ট ক্যারিয়ার আর হতেই পারে না। আর কারো যদি জ্বালানি সম্পর্কে বেশি ইন্টারেস্ট থাকে, এক্সট্রা নলেজ দরকার হয়, তাহলে আবিদ ভাইয়ের আবেদনে পার্সোনালি নক মাই ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ অ্যান্ড টেলিগ্রাম অলসো। এটা একদম র্যান্ডম একটা ভিডিও ছিল। আশা করি ভিডিওটা অনেকের ভালো লেগেছে, আর ভালো না লাগলেও খারাপ লাগেনি হয়তো। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর আপনি যদি সায়েন্স, টেক এবং ইঞ্জিনিয়ারিং এর প্রতি ইন্টারেস্ট ফিল করেন তাহলে ফলো করে রাখতে পারেন আমাকে। আর আমি দৌড়ে দৌড়ে যাচ্ছি পরবর্তী ভিডিওতে।